আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। তো আমি সাধারণত আয়কর এবং ভ্যাটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সচেতনতামূলক ভিডিও করি। আজকে যথারীতি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা বিশেষ করে যারা ভ্যাট রেজিস্টার্ড এবং আমদানিকারক ভ্যাট রেজিস্টার্ড তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিশেষ করে আমদানিকারকদের যে ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতিটা কি এবং এই ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতির ফলে কিভাবে পরবর্তীতে দাখিলেপত্র অর্থাৎ 9.1 যে দাখিলেপত্র কিভাবে আপনি এন্ট্রি দিবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন সরকার যারা বাণিজ্যিক আমদানিকারক তাদের জন্য একটি পদ্ধতি জারি করেছেন, যেটা অধ্যাদেশ 2025-এ বলা হয়েছে যারা বাণিজ্যিক আমদানিকারক তারা ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতিতে তাদের ভ্যাটের বিষয়টা সমাধান করতে পারবেন। তাহলে এখানে জানার বিষয় হলো যে বাণিজ্যিক আমদানিকারকদের এই ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতিটা কি এবং এই ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতির বিষয়টা কিভাবে হিসাবভুক্ত করতে হবে সেই বিষয়টাও অধ্যাদেশের পরে 15 জুলাই 2025-এ গিয়ে আরেকটু একটা বিশেষ আদেশ দিয়েছে, সেখানেও একটু সেটাকে বিধানটা বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে কীভাবে আপনি হিসাবভুক্ত করবেন। তো প্রথমে আসলে ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতিটা কি। যেমন আপনি একজন বাণিজ্যিক আমদানিকারক, আপনি যখন একটা পণ্য আমদানি করবেন তখন আমদানি পর্যায়ে কিন্তু আপনি 7.5% অগ্রিম ভ্যাট প্রদান করে থাকেন। আপনার রেগুলার যে ভ্যাট আছে সেটা তো 15% দিচ্ছে নেই, তার সাথে আপনি এটি হিসাবে যে অগ্রিম ভ্যাট হিসেবে 7.5% আপনি প্রদান করে থাকেন। এখন দেখা গেল কি যারা বাণিজ্যিক আমদানিকারক তারা যদি তাদের আমদানির পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রথম বিক্রয় অর্থাৎ উনি যখন প্রথম বিক্রয় করতে যাবেন সেখানে যদি তার যে আমদানি যে কস্টিং বা যে পারচেজের কস্টিং সাথে যদি 50% ওনার ভ্যালু এডিশন করা হয় অর্থাৎ বৃদ্ধিকারী করা হয়, মূল্য সংযোজন করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে কি যে 50% যদি আপনি মূল্য সংযোজন করেন, মূল্য সংযোজন তো আপনি জানেন যে আপনার যেই আপনি ইম্পোর্ট করার পরের আপনার যেই লোকাল খরচ এবং তার সাথে যে আপনার যে প্রফিট এবং অবচয় সব কিছু মিলিয়ে আপনি যে মূল্য সংযোজন করবেন সেটা যদি 50% হয়, অর্থাৎ 50% কম হবে না, বেশি হলে হবে না। যদি 50% হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বিক্রয় পর্যায়ে যে আপনার যে বাণিজ্যিক আমদানিকারক হিসেবে 5.5% ভ্যাট দিতে হবে, সেটা আর দিতে হবে না। অর্থাৎ আপনি আমদানি পর্যায়ে যে 7.5% ভ্যাটটা দিয়ে আসছেন, তার কারণে প্রথম বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় পর্যায়ে যে 50% অ্যাড করার পরে যদি 5.5% আপনি বিক্রয় পর্যায়ে যে ভ্যাটটা আপনার প্রদেয় হবে সেই ভ্যাটটা আপনাকে আর পরিশোধ করতে হবে না। অর্থাৎ এই যে পরিশোধ করতে হবে না, এটাই হলো চূড়ান্ত বা ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি। এটাই হচ্ছে মূলত আপনি যে ভ্যাটটা আপনার আমদানি পর্যায়ে দিয়ে আসছেন সেই কারণে রিপিটেডলি আর আপনাকে বিক্রয় পর্যায়ের ভ্যাটটা দিতে হবে না, সেটা প্রথম বিক্রয়ের জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতিটা কি। ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি হচ্ছে যে আপনি যে ভ্যাটটা অগ্রিম হিসেবে দিয়ে আসছেন যদি 50% এডিশন থাকে তাহলে আর পরবর্তীতে আপনাকে আর 7.5% ভ্যাটটা পরিশোধ করতে হবে না। এখন দ্বিতীয় যে পদক্ষেপটা আসছে, আমরা যেটা বলছি যে আমাদের আদেশে বলা হচ্ছে যে আমরা কিভাবে হিসাবটা রাখবো। এই ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন দাখিলেপত্র হিসাব করবেন তখন আপনারা জানেন যে আমরা যখন বিক্রয় করি, সরবরাহ করি, যারা বিক্রয় বিশেষ করে বাণিজ্যিক বিক্রেতা ট্রেডার তাদের কিন্তু নোট 8-এ আমরা বিক্রয়টা দেখাই। তো নোট 8-এ যখন বিক্রয়টা দেখাবো তাহলে সেক্ষেত্রে আপনার যেই প্রদেয় ভ্যাটটা হবে সেই প্রদেয় ভ্যাটকে আপনি আবার নোট 32-এ গিয়ে এটা হ্রাসকারী সমন্বয় করবেন। অর্থাৎ এটা আপনাকে পরিশোধ করতে হবে না। অর্থাৎ যে নোট 8-এ যে আপনার বিক্রয়টা শো করবে সেখানে 7.5% প্রদেয় ভ্যাট শো করবে, তার এগেনিস্টে আপনি নোট 30-এ গিয়ে হ্রাসকারী সমন্বয় করবেন। আপনারা জানেন হ্রাসকারী সমন্বয় নোট 32-এ গিয়ে আপনি সেখানে নোট দিয়ে এটাকে হ্রাসকারী সমন্বয় করবেন। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আপনি যে আমদানি করেছেন সেটা নোট 22-এ গিয়ে এন্ট্রি করতে হবে। নোট 22-এ যখন আপনি এন্ট্রি করবেন সেই ক্ষেত্রে আপনাকে নোট 30-এ এটা যে আগাম যে আপনি যে ভ্যাটটা দিয়ে আসছেন সেটা কিন্তু আবার হ্রাসকারী সমন্বয় শো করবে। অর্থাৎ নোট 22-এ আপনি তো যখন এন্ট্রি দিবেন আমদানি, সেখানে আবার আপনার যে এটিটা দেওয়া হচ্ছে সেটা গিয়ে আবার নোট 30-এ গিয়ে
এটা আপনাকে হ্রাসকারী সমন্বয় শো করবে। অর্থাৎ প্রথম বিষয়টা মনে রাখতে হবে, প্রথম সরবরাহ ক্ষেত্রে আপনি যে ইয়েটা দিয়েছেন, কি বলে, ভ্যাটটা প্রদেয় হয়েছে, সেটা আপনার নোট 32 গিয়ে হ্রাসকারী সমন্বয় করে দিবেন। অর্থাৎ এখানে জিরো হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি যে বিক্রিটা হচ্ছে সেটা যদি একেবারেই বিক্রি হয়ে যায়, তাহলে আপনার একেবারেই সেটা আপনি হ্রাসকারী করে দিলে সেটা শূন্য হয়ে যাবে। কিন্তু যখন আপনি আপনার আমদানির জন্য যখন এন্ট্রি করবেন নোট 22-এ, তখন গিয়ে সেটা আবার নোট 30-এ গিয়ে এটা হ্রাসকারী সমন্বয় শো করবে। তাহলে আবার যদি এই নোট 22-এ এন্ট্রি করা, আমদানি এন্ট্রি করার জন্য যেহেতু নোট 30-এ হ্রাসকারী সমন্বয় করছে, তাহলে সেটা আপনাকে আবার সমন্বয় করতে হবে। এই সমন্বয়টা গিয়ে আপনি নোট 27-এ গিয়ে আবার একটা বৃদ্ধিকারী সমন্বয় করলে যে নোট 30-এর যে হ্রাসকারী, সেটা নোট 27-এ গিয়ে এটা বৃদ্ধিকারী করে দিলে সেটা ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। অর্থাৎ এখানে দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে প্রদেয় ভ্যাট এবং সেটা হ্রাসকারী করে দিবেন নোট 30-এ গিয়ে। আবার আমদানির এন্ট্রি করতে গিয়ে যে হ্রাসকারী সৃষ্টি হবে সেটা হচ্ছে নোট 30-এর হ্রাসকারী সৃষ্টি করবে। সেই হ্রাসকারীটাকে আপনি আবার নোট 22-এ গিয়ে এটা বৃদ্ধিকারী সমন্বয় করলে দিয়ে সেটা জিরো হয়ে যাবে। অর্থাৎ এখানে আর কোনো দেনা পাওনা থাকছে না। যদি কোনো কারণে আপনার বিক্রয়টা যদি একবারে না হয়, বিভিন্ন ডেটে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শুধু এক্ষেত্রে নোট 8-এর এবং নোট 30-এর সমন্বয় করলে চলবে। যেহেতু আপনি আমদানি পর্যায়টা একবারেই ক্লোজ করে দিয়েছেন, অর্থাৎ নোট 22-এ এন্ট্রি করার পর নোট আপনার 30-এ গিয়ে আপনি হ্রাসকারীটাকে আবার নোট 22-এর মাধ্যমে, 27-এর মাধ্যমে আপনি বৃদ্ধিকারী সমন্বয় করে দিয়েছেন একবারে, তাহলে পরবর্তী বিক্রয়গুলোর জন্য আর এই বিষয়টা করতে হবে না। শুধু ওই নোট 8-এর যে আপনি বিভিন্ন ডেটে যে বিক্রি করছেন সেই অনুপাতে যে প্রদেয় হবে, সেটা অবশ্যই আপনি নোট 30-এর মাধ্যমে সেটা হ্রাসকারী করে নেবেন। তাহলে আপনার ব্যালেন্সটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার আর কোনো অতিরিক্ত ভ্যাটের প্রদান করার বিষয় থাকবে না। তবে আপনি যখন যদি পার্টে পার্টে বিক্রি করেন, সর্বশেষ বিক্রির ক্ষেত্রে নোট 8-এ একটা নোট দিয়ে দিবেন যে আমার অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত যে বিক্রয়, সেটা আমদানি পর্যায়ে যে আমদানি ছিল সেটা বিক্রয় সম্পন্ন হয়েছে। তাহলে অফিসের হয়তো আপনার বিষয়টা ক্লিয়ার থাকবে। তো এটাই হচ্ছে যে মূল বিষয় আমি যেটা বোঝাতে চেয়েছি। অর্থাৎ ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি কি এবং ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি আপনারা আপনাদের দাখিলাপত্রে বিশেষ করে 9.1-এ কীভাবে হিসাবভুক্ত করবে সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো কনফিউশন থাকে, এনি কন্ট্রাডিকশন যদি মনে হয় যে বিষয়টা ক্লিয়ার না, তাহলে আমাকে কমেন্টসে প্রশ্ন করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাকে সেটা ক্লিয়ার করার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।